লোভী ব্যক্তির প্রতারণা কারণ হয় এক সৎ ব্যক্তির আত্মহত্যার। সেই ব্যক্তির ফেলে যাওয়া সন্তান সন্ততি কি পারবে তার মৃত্যুর প্রতিশোধ নিতে, নাকি তারা নিজেরাই জড়িয়ে পড়বে অন্য কোনো ভয়ানক ষড়যন্ত্রে? হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকের মুভির নাম রিভলভার রিতা। সাসপেন্স থ্রিলার জনারের এই মুভিটির শেষ ক্লাইম্যাক্সের সিন আপনাদেরকে অবাক করে দেবে। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে প্রভাকর নামের এক লোককে দেখানো হয়। সে পন্ডিচেরির রিলিফ ক্লাবের মালিক ছিল। প্রভাকর 30 বছর কঠোর পরিশ্রম করার পর সবকিছু সেভিং করেছিল। সে নিজের ফ্যামিলির জন্য একটি জমি কেনার জন্য 2 কোটি টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু রেজিস্ট্রেশন করার পর সে জানতে পারে যে তার কাছে যেই জমি বিক্রি করা হয়েছে সেই জমিতে অন্য কারো মালিকানা রয়েছে, যার ফলে প্রভাকর তার জমি ও টাকা দুইই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। যখন একটি খারাপ মানুষ একজন ভালো মানুষের 30 বছরের জমানো সেভিং লুট করে, তখন সে ভালো মানুষটা কি করতে পারে? এইখানে দেখানো হয় প্রভাকর এই লস সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এরপর পন্ডিচেরির গ্যাংস্টার ড্রাকুলা পান্ডেকে দেখানো হয়। পান্ডে অনেক বড় গ্যাংস্টার, সবাই তাকে ভয় পেত। ড্রাকুলা পান্ডের পর তার ছেলে ড্রাকুলা ববি তার জায়গায় কাজ করবে। ববিকে সবাই পান্ডের চেয়েও বেশি ভয় পেত। ড্রাকুলা পান্ডে আর জয়পাল রেড্ডি আন্ধারা প্রদেশের পলিটিশিয়ান ছিল, তাই রেড্ডির সাথে পান্ডের দ্বন্দ্ব ছিল। ববি একদিন রেড্ডিকে তার ভাইয়ের মাথা গিফট করে। এইটা দেখে রেড্ডি অনেক ভেঙে পড়ে আর এর প্রতিশোধ নিতে চায়। রেড্ডি বলে, আমি পান্ডের কাটা মাথা ববিকে গিফট করব। প্রভাকরের সুইসাইড আর রেড্ডির ভাইয়ের মার্ডার, এই দুটি ঘটনাই প্ল্যান করে ঘটানো হয়েছে। এরপর এই সিন এইখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা রিতা নামের একজন মেয়েকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে কাজ করে। রিতারা 3 বোন, আর তার বড় বোনের মেয়ের জন্মদিন আজকে, তাই বাড়িতে কিছু গেস্টকে ইনভাইট করা হয়েছিল। রিতার মা তাকে সামোসা আর কেক নিয়ে আসতে বলে। রিতা এতে রাজি হয়ে যায়। রিতার মা রিতাকে বলে, তোমার বোনের হাজবেন্ড তো আসতে চাইছে না, আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু সে রাজি হয়নি, তুমি একটু ফোন করো। রিতা তখন বলে, ঠিক আছে আমি ফোন করব। এরপর আমরা ড্রাকুলা পান্ডেকে দেখতে পাই। লাল্লু নামের একটি লোক তাকে একটি মেয়ের রিলস পাঠায়। ওই মেয়েটিকে পান্ডের ভালো লাগে, তাই লাল্লু বলে আজ রাতে এই মেয়েটির সঙ্গে দেখা করতে যাবে। পান্ডে মেয়েটির অ্যাড্রেস চায়। লাল্লু তাকে অ্যাড্রেস পাঠিয়ে দেয়, আর পান্ডের ছোট ছেলে চিতা ওই মেয়েটিকে রিলসের গান চলা শুনছিল। লাল্লু ফোন রাখার পর আমরা দেখি তার রুমে আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা আসলে রেড্ডির ভাড়া করার লোক ছিল। তারা পান্ডেকে মারার জন্য প্ল্যান বানায়। তাদের সবার লিডার ছিল মার্টিন, তার সাথে রিলসের ওই মেয়েটিও ছিল। মেয়েটির নাম সোনিয়া। মার্টিন বলে পান্ডে চার্চের সামনে দিয়ে তার গাড়ি নিয়ে বের হবে। মার্টিন তার দলের বাবু নামের একজনকে পান্ডের ব্যাপারে সমস্ত আপডেট দিতে বলে। মার্টিন বলে সোনিয়া বাড়িতে থাকবে। পান্ডে যখন সোনিয়ার সঙ্গে সময় কাটাতে আসবে তখনই মার্টিন আর দাসও রেডি থাকবে, আর সুযোগ পেয়ে ঢুকেই পান্ডেকে মেরে ফেলবে। আর বাইরে কুমার পাহারা দেবে। মার্টিন প্ল্যান করার পর রেড্ডিকে কল করে বলে, প্ল্যান রেডি, আমি আপনাকে কথা দিয়েছি পান্ডের মাথা আপনাকে এনে দেব। এইটা শুনে রেড্ডি খুশি হয় আর ওয়েট করতে থাকে। এদিকে রিতা কেকের দোকানে সামোসার কেক অর্ডার দিতে যায়। রিতা সেখানে অর্ডার দেওয়ার পর তার বোনের হাজব্যান্ডকে কল করে বার্থডেতে আসতে বলে, কিন্তু রিতার বোনের হাজব্যান্ড বলে, আমি আমার যৌতুক আগে চাই, না হলে ওই বাড়িতে কোনোদিন পা দেব না। রিতা বলে, লাস্টবার বলছি তোমার বাচ্চার বার্থডে, আসবে কিনা? কিন্তু তার বোনের হাজব্যান্ড অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সে তাকে মানা করে দেয়। রিতা তখন রাগ করে ফোন কেটে দেয়। এরপর রিতা তার অর্ডার নিতে যায়। দোকানদার তাকে সমোসা দিয়ে বলে যে কেক 10 মিনিট পর ডেলিভারি দেওয়া হবে। বাড়ি গিয়ে রিতা তার মায়ের হাতে সমোসা দেয় আর বলে কেক কিছুক্ষণ পর ডেলিভারি দেবে। তার মা তখন একটি সমোসা বের করে খেয়ে নেয়। এদিকে পান্ডে পরিপাটি হয়ে বের হয়, তখন তার ছেলে চিতা তার কাছে আসে। চিতা একটু বোকা স্বভাবের ছিল। পান্ডে চিতাকে কিছু টাকা জুয়া খেলার জন্য দেয়। এরপর গাড়িতে করে উঠে তার এক কর্মচারীকে বলে, ববি জিজ্ঞেস করলে বলবে আমি ঘুমাচ্ছি। এরপর পান্ডে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বাবুও পান্ডেকে চোখে চোখে রাখছিল, আর বাবু মার্টিনকে কল করে আপডেট দিতে থাকে। পান্ডে গাড়িতে বসে স্মোক করছিল। বাবু মার্টিনকে এই খবর জানিয়ে দেয়, আর পান্ডে স্মোক করার কারণে অনেক মাতাল হয়ে যায়। পান্ডে তার ফোন পকেটে রাখতে যায়, আর তখন তার ফোনটি গাড়িতেই পড়ে যায়, কিন্তু পান্ডে এইটা বুঝতে পারে না। পান্ডে এরপর গাড়ি থেকে নামে। বাবু তখন তাকে ফলো করতে থাকে, আর যেতে যেতে পান্ডে থেমে যায়। কুমার এই খবরও মার্টিনকে দেয়। মার্টিন লাল্লু আর সোনিয়াকে রেডি থাকতে বলে, কিন্তু পান্ডে যেহেতু অনেক নেশাগ্রস্ত ছিল, তাই ভুল রাস্তায় ঢুকে অন্য বাড়িতে ঢুকে পড়ে। কুমার এটা মার্টিনকে জানিয়ে দেয়। পান্ডে রিতার বাড়িতে ঢুকেছিল। রিতা পান্ডেকে দেখে তাকে জিজ্ঞেস করে, আপনি কে? কিন্তু পান্ডে কোনো জবাব দেয় না। পান্ডে রিতার মধ্যেই সোনিয়াকে ইমাজিন করতে থাকে। পান্ডে রিতাকে বলে, লাল্লু ফটো দিয়েছিল, লাল্লুকে ফোন করো। কিন্তু রিতা কিছুই বুঝতে পারছিল না। রিতা পান্ডেকে বাড়ি থেকে বের হতে বলে। তখন রিতার মা সেখানে আসে। রিতার তার মা অনেক রাগারাগি শুরু করে, আর পান্ডে এইসব চিৎকার সহ্য করতে না পেরে রিতার দিকে বন্দুক তাক করে।
তখন রিতা তার হাতে থাকা পার্টি পেপার দিয়ে তার হাতে আঘাত করে বন্দুক ফেলে দেয়, আর পান্ডে রিতার দিকে এগিয়ে গেলে রিতার মা তার মুখে একটি প্লেট দিয়ে আঘাত করে, যার ফলে পান্ডে মাটিতে পড়ে যায়। তখন লাল্লু তাকে ফোন করছিল। পান্ডের কাছে আরেকটি ফোন ছিল, সে পড়ে যাওয়ার সময় তার ফোনটি ছুটে বের হয়ে যায়, যার ফলে কোনোভাবে টাচ লেগে ফোনটি রিসিভ হয়ে যায়। পান্ডে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। রিতা এটা দেখে ভয় পেয়ে যায়, আর রিতা চেক করে দেখে পান্ডে মারা গেছে। পান্ডের ফোন রিসিভ হওয়ার কারণে রিতা আর তার মায়ের সব কথা লাল্লু আর মার্টিন শুনতে পারছিল। রিতার বাড়িতে আমরা প্রভাকরের ছবি দেখতে পাই। প্রভাকর আসলে রিতার বাবা ছিল। লাল্লু পান্ডের মৃত্যুর খবর পেয়ে অবাক হয়ে যায়, কারণ তাদের মারার আগেই পান্ডেকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে রিতা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের বাড়িতে কিছুক্ষণ পর গেস্ট আসতে শুরু করবে। যখন দরজায় বেল বাজে আর এতে রিতা ভয় পেয়ে যায়। রিতা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দেখে কেকওয়ালা কেক ডেলিভারি করতে এসেছে। তখন পাশের বাড়ির কমলা নামের একজন মহিলা রিতার বাড়ির সামনে আসে। তাকেও বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছিল। রিতা মিরর গ্লাসে তাকে দেখে কমলাকে সেখান থেকে তাড়ানোর প্ল্যান করে। রিতার মা তাকে তাড়ানোর জন্য কমলাকে শুনিয়ে বলে কমলা আসবে ফ্রিজ সমোসা খেতে। এটা শুনে কমলা রেগে চলে যায়। এরপর কোনোভাবে রিতা আর তার মা পান্ডের লাশ সেখান থেকে সরায়, আর ফ্লোরের রক্ত রিতার মা কাপড় দিয়ে ঢেকে ফেলে। এরপর রিতার দরজা খুলে কেক নেয়। কেকওয়ালা চলে যায়, আর মার্টিন তখন পান্ডের সাথে ফোনে কানেক্টেড ছিল। সে রিতা আর তার মায়ের সব কথাই শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর রিতার দুই বোন রিনা আর রিয়া বাড়িতে আসে। সেখানে এসে তারা পান্ডের লাশ দেখে। রিয়া পান্ডেকে চিনতো, আর রিয়া বলে ড্রাকুলা পান্ডে। রিতা বলে তুমি কি তাকে চেনো? রিয়া বলে সে অনেক বড় গ্যাংস্টার, সে এখানে কিভাবে মারা গেল? রিতা তখন সবকিছু খুলে বলে। রিয়া বলে ববি যদি জানতে পারে যে এইখানে সে মারা গেছে তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। রিতা জিজ্ঞেস করে কে এই ববি? রিয়া বলে তার ছেলে, সে একজন টপ গ্যাংস্টার, সে আমাদেরকে ছাড়বে না। রিতার মা পুলিশকে ফোন করতে বলে, কিন্তু রিতা বলে যে পুলিশ তাদেরকে সাহায্য করবে না। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই স্টেটের পুলিশ অফিসার কামারাজ মাতাল হয়ে রাস্তার এক লোককে পেটাচ্ছিল। রিতা সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, যার ফলে এটা নিউজ হয়, আর কামারাজকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এতে কামারাজ রেগে গিয়ে রিতার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল যে সে এটার প্রতিশোধ নিয়ে ছাড়বে। এই জন্য রিতা কামারাজের কাছে গেলে কোনো হেল্প পাবে না। রিতা বলে বার্থডে সেলিব্রেটের পর এই বডির ব্যবস্থা করা যাবে। কিছুক্ষণ পর গেস্ট আসা শুরু করবে, তাই রিতা কিছুক্ষণের জন্য ওই লাশ স্টোর হাউসে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর অনেক গেস্ট চলে আসে। রিতা ওই রুমের সামনে পাহারা দিতে থাকে, আর পান্ডের মোবাইলের মাধ্যমে মার্টিন জানতে পারে যে পান্ডে যেই বাড়িতে আছে সেখানে বার্থডে পার্টি হচ্ছে। তখন তারা বার্থডে পার্টিওয়ালা বাড়ি খুঁজতে শুরু করে। রিতার বাড়িতে কিছু বাচ্চা ওই রুমের কাছে গেলে রিতা তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সব গেস্ট একে একে বের হতে শুরু করে। বাইরেই মার্টিন তার গ্যাং নিয়ে দাঁড়িয়েছিল। তারা এত মানুষ দেখে বুঝতে পারে পান্ডে ওই বাড়িতেই আছে। রিতার মায়ের কিছু ফ্রেন্ড সেখানে বসে খাবার খাচ্ছিল। তাদের যেতে দেরি হচ্ছিল, তাই রিতার মা তাদেরকে একটু অপমান করে, যার ফলে তারা রাগ করে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর রিতার মা বলে এই লাশের কারণে আমার ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। মার্টিন ওই বাড়ি থেকে পান্ডের বডি সরানোর প্ল্যান করে। মার্টিন দাসকে বলে কুমার আর বাবুকে নিয়ে একটা সিগারেট খেয়ে এসো। দাস তখন সবাইকে নিয়ে গাড়ি থেকে নেমে যায়। মার্টিন এবং রেড্ডিকে কল করে বলে পান্ডে মারা গেছে। এইটা শুনে তো রেড্ডি অনেক খুশি। মার্টিন বলে তুমি আমার জন্য 4 কোটি টাকা রেডি করো। এটা শুনে রেড্ডি বলে আমি তোমাকে 1 কোটি এক্সট্রাও দেবো, মোট 5 কোটি। আমি তোমাকে টাকা দেব, আর তুমি আমাকে পান্ডের মাথাটা দেবে। এইদিকে রিতার মা প্রভাকরের ছবির সামনে দাঁড়িয়ে বলে তুমি স্ক্যামের কারণে আত্মহত্যা করেছো, আর আজ এই শহরের বড় গ্যাংস্টার আমাদের বাড়িতে মারা গেছে, কিন্তু এইখানে তার বডি নেওয়ার মতো কেউ নেই। রিতা তখন সেখানে এসে বলে 18 বছর আগে বাবা মারা গেছে, তুমি এখানে দাঁড়িয়ে মোটিভেশন দিচ্ছ, চলো ডিসাইড করি এরপর কি করব। তারা সবাই গিয়ে ওই রুমে বসে। রিতার মা একটি সমস্যা নিয়ে বসে, আর এটা দেখে রিতা বলে এখানে একটা মানুষ মারা গেছে আর তার বডি এ বাড়িতে এখনো, তুমি সমস্যা খাচ্ছ। রিতার মা তখন সমস্যাটা রেখে দেয়। এরপর তারা সবাই মিলে প্ল্যান বানাতে থাকে। এরপর রিতা বলে সে এখানে এসেছে এটা কেউ জানে না, 3 মাস ধরে এখানকার সিসিটিভি নষ্ট, তাই তাকে এখানে ঢুকতে কেউ দেখেওনি। রিয়া বলে তার কাছে তো ফোন আছে, সেটা ট্র্যাক করেও তো কেউ চলে আসতে পারে এখানে। রিতা বলে সেটা একটা কথা, কিন্তু এখন আর কেউ আসতে পারবে না, কারণ রিতা ওই পান্ডের ফোন পকেটে রেখেছিল। কেউই জানতো না মার্টিন ওই ফোনের মাধ্যমে তাদের সব কথাই শুনতে পাচ্ছে। এইখানে রিতা প্ল্যান করে যে আমরা রিয়ার যৌতুকের 2 লাখ টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো। তারপর ওই গাড়িটিতে করে বডিটি ব্যাগে ভরে নিয়ে যাব রিনার কলেজে। কলেজের পাশের ঘন জঙ্গল, রিনাকে তার কলেজে রেখে ওই বডি আমরা জঙ্গলে ফেলে আসবো। এরপর ওই গাড়ি রিয়ার যৌতুক হিসেবে তার হাজব্যান্ডকে গিফট করে দেবো। তাদের এই প্ল্যান মার্টিনও জেনে যায় এবং মার্টিন তার ফোন কেটে দেয়। লাল্লু মার্টিনকে কল করে বলে আমার 50 লাখ টাকা দিয়ে দিন, আমি আজই হায়দ্রাবাদ চলে যাব। মার্টিন বলে আমি তো বলেছি কাল টাকা দিয়ে দেব। লাল্লু বলে কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমরা টাকাটা আজই যাই। মার্টিন বলে পান্ডে মারা গেছে, আমি তোমাকে এখন পে করতে পারবো না। লাল্লু বলে
তুমি যদি আমার সাথে চিট করার চেষ্টা করো তাহলে আমি ববিকে সবকিছু বলে দেবো। এইটা শুনে মার্টিন বলে, ঠিক আছে, 30 মিনিটের মধ্যে ওল্ড হারবারের কাছে আসো। লাল্লু এতে রাজি হয়ে যায় আর মার্টিন ফোন রাখার পর দাসকে বলে, লাল্লুর ব্যবস্থা করতে হবে, সাথে বন্দুক রেখো। মার্টিন লাল্লুকে মারার প্ল্যান করে। এরপর মার্টিন ওল্ড হারবারের কাছে যায়। সেইখানে মার্টিন লাল্লুর জন্য অপেক্ষা করছিল। তখন দাসের কথায় কুমার আর বাবু মার্টিনের দিকে বন্দুক তাক করে। এটা দেখে মার্টিন অনেক অবাক হয়। দাস বলে, আপনি যখন বাবু আর কুমারকে সিগারেট খাওয়াতে নিয়ে যেতে বলেছিলেন তখন আমরা গাড়িতে আমাদের ফোনে রেকর্ডিং অন করে রেখেছিলাম, যার ফলে আমরা ওই 4 কোটি টাকার বিষয়টি শুনতে পেয়েছি। দাস বলে, আপনি বলেছিলেন কারো ওপর বিশ্বাস হারিয়ে ফেললে তার আর বাঁচার কোনো অধিকার নেই। এখন আমরা আপনার উপর বিশ্বাস হারিয়েছি, তাই আপনাকেও মরতে হবে। কুমার তখন মার্টিনকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা সেখানে লাল্লুকে মারার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু লাল্লু সেখানে একটি গাড়ির পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখে। এইসব দেখে তো লাল্লু অনেক ভয় পেয়ে যায়। দাস মার্টিনের পকেট থেকে তার ফোন নিয়ে নেয় আর দাস লাল্লুকে কল করে, কিন্তু লাল্লু ভয়ে ফোন তোলে না। লাল্লু টেক্সট করে বলে, আমি হায়দ্রাবাদ যাচ্ছি, আপনি আমার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এইটা দেখে দাস বলে, লাল্লু নিশ্চয়ই মার্টিনকে সন্দেহ করেছে। মার্টিনের ফোন থেকে দাস রেড্ডিকে কল করে নিজেকে মিস্টার এক্স বলে পরিচয় দেয় আর বলে, আপনি পান্ডের মাথার জন্য অপেক্ষা করছেন, সেটা আমার কাছে আছে। রেড্ডি বলে, এটা তো মার্টিনের কাজ ছিল। দাস বলে, আমি মার্টিনেরই একজন লোক। মার্টিন পান্ডেকে মারার চেষ্টা করছে কিন্তু পারেনি, আমি তাকে মেরেছি। আপনি মাথা চান আর আমি টাকা চাই, তাই আমরা এইসব নিজেদের মধ্যে মিটিয়ে নিই। আপনি কি ডিলে রাজি? আপনি 1 কোটি বোনা দিতে চেয়েছেন, সেটা আমাকে দেবেন। রেড্ডি বলে, টাকা রেডি আছে, তুমি মাথা ডেলিভারি দেবে কখন? দাস বলে, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে ডিটেলস দেব। এদিকে রীতা আর তার ফ্যামিলি পান্ডের বডি ফ্রিজে রাখার সিদ্ধান্ত নেয়। তারা বডি সরাতেই যাচ্ছিল যখন বাড়িতে রিয়ার হাজবেন্ড আসে। রিয়ার হাজবেন্ড ছিল একটা মাতাল, তাই সে পান্ডেকে চিনতেও পারে না। রিয়ার হাজবেন্ড তার বাচ্চার জন্য গিফট এনেছিল। রিয়ার হাজবেন্ড পান্ডেকে দেখে জিজ্ঞেস করে, এইটা কি? রিনা তখন বলে, এটা আমাদের একজন আত্মীয়, এখানে ঘুমিয়ে গেছে। রিয়ার হাজবেন্ড পান্ডেকে জাগানোর চেষ্টা করে আর বলে, আমি একে ভালোভাবে চিনি, আমাকে বোকা বানাতে পারবে না। সে তোমাদের আঙ্কেল নয়, সে একজন প্রেমিক। সে রিয়াকে বলে, এইটা হয়তো তোমার প্রেমিক আর না হয় তোমার মায়ের। এইটা শুনে রিয়ার মা অনেক রেগে যায় আর বলে দেয় যে পান্ডা মারা গেছে। রীতা আর তার মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা সবকিছু বলে দেয়। মাতাল অবস্থায় রিয়ার হাজবেন্ড পান্ডেকে উল্টাপাল্টা কথা বলছিল। রিয়া তখন বলে যে সকালে ঘুম থেকে উঠলে তার আর কিছুই মনে থাকবে না, কারণ ড্রিঙ্ক করলে পরদিন তার কিছুই মনে থাকে না। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তখন রীতা দোকানে তার জন্য মদ কিনতে যায়। সেখানে একজন মাতাল লোক রীতাকে আবল তাবল কথা বলে। রীতা বাড়ি গিয়ে রিয়ার হাজবেন্ডকে মদটা দেয়। সে খেয়ে অচেতন হয়ে পড়ে। তার প্রতি রীতার মায়ের অনেক দিনের রাগ পুষেছিল, তাই সে তাকে মারতে চায়। এই জন্য রীতা রিয়াকে উল্টো দিকে ঘুরতে বলে, যাতে তার হাজবেন্ডকে মারার জন্য রিয়ার কোনো কষ্ট না হয়। রিয়া উল্টো দিকে ঘুরলে রীতার মা তার হাজবেন্ডকে ইচ্ছা মতো চড় মারতে শুরু করে। সে এক একবার তার এক এক গাল লাল করে ফেলে। রিয়া এটা দেখে তার মাকে বলে, এভাবে তুমি তাকে মারছো? রীতার মা বলে, সে বেশি বাজে কথা বলেছিল। এরপর রীতা অটো ড্রাইভারকে ডেকে এনে রীতার হাজবেন্ডকে অটোতে তুলে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর তারা ঘরে এসে পান্ডের বডি অনেক কষ্টে ফ্রিজে ঢুকিয়ে দেয়। ওইদিকে ওই মদের দোকানের সামনে দাসকুমার আর বাবু আসে। দাসকুমারকে বলে, এখন আমরা কোথায় যাব? ওই বডি সিকিউর করতে হবে। তখন ওই মাতাল লোকটি সেখানে আসে। তখন পুলিশের গাড়ি দেখে ওই লোকটি পালাতে থাকে, আর এটা দেখে ইন্সপেক্টর কামারাজ তাকে ধরার জন্য ছোটে, কিন্তু তাকে সে ধরতে পারে না। দাসকুমার আর বাবুকে সেখানে দেখে কামারাজ তাদেরকে তুলে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরদিন ববি তার বাবাকে খুঁজছিল। ববি তার বাবার কর্মচারী গ্যাব্রিয়েলকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, তিনি সন্ধ্যা 6:30টায় বাড়ি ফেরেন। তার ভোর 6টায় ফেরার কথা ছিল, কিন্তু ফেরেননি, ফোনও বন্ধ। ববি বলে, সে নিশ্চয়ই কোনো মহিলার কাছে গেছে। ববি গ্যাব্রিয়েলকে ব্রোকারের নাম জিজ্ঞেস করলে গ্যাব্রিয়েল বলে, লাল্লু। এইদিকে প্ল্যান অনুযায়ী রীতা আর রিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায়। রীতা তার মাকে কল করে বলে, গাড়ির দাম 2,65,000 চাইছে। আমি 2,50,000 নিতে চাইছি, কিন্তু সে রাজি হচ্ছে না। রীতা তখন ওই বিক্রেতার কাছে তার মায়ের ফোন দেয়। রীতার মা ওই লোককে অনেক ইমোশনাল কথা বলে, যার ফলে ইভেনচুয়ালি লোকটি রাজি হয়ে যায়। এরপর রীতা ওই গাড়ি নিয়ে বাড়ি আসে আর প্ল্যান অনুযায়ী ওই বডিটি একটি ট্রলি ব্যাগে ভরে। সেখানে পান্ডের সব জিনিস রেখে তার ব্যাগটি হাতকে দিয়ে গাড়ির ডিকিতে ব্যাগটি তুলে ফেলে। আজ রীতার ছোট বোন রিনার এন্ট্রান্স পরীক্ষা, তাই ওই কলেজের কাছের জঙ্গলেই রীতা যাওয়ার কথা। এইদিকে ইন্সপেক্টর কামারাজকে ববি কল করে বলে, বাবা মিসিং। আমি আমার বাবার 2টি ফোনের নাম্বার দিচ্ছি, আপনি দ্রুত ট্র্যাক করুন। কেউ ড্রাকুলা পান্ডের বিরুদ্ধে কোনো প্ল্যান করেছে। কামারাজ বলে, ববি চিন্তা করো না, আমি হ্যান্ডেল করছি। ওই স্টেশনে কুমার দাস আর বাবুকে আনা হয়েছিল। দাস কামারাজকে বলে, আমরা কিছু করিনি, আমরা নির্দোষ। কামারাজ বলে, তোমরা কিছু করনি এর মানে কি? তোমাদেরই একজন আমাদেরকে দেখে পালিয়ে গেছে। দাস বলে, ওই লোককে আমি চিনি না, সে আপনাদের দেখে পালিয়ে গেছে।
কামারাজ একজন কনস্টেবলকে বলে, তুমি এদের দেখে যদি মনে করো এরা ইনোসেন্ট তাহলে এদেরকে ছেড়ে দিও। তো কুমার দাস আর বাবু অনেক ইনোসেন্ট এক্সপ্রেশন দেয় যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওই কনস্টেবল কামারাজকে বলে তাদেরকে একদমই ইনোসেন্ট লাগছে না স্যার। এইটা শুনে কুমার অনেক রেগে যায় আর রাগারাগি করে, তখন কামারাজ এসে তাকে মারতে শুরু করে। দাস তখন কুমারকে থামায়। কামারাজ এরপর তাদেরকে লকআপে ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখি ববি বলে, বাবা এখনো বাড়ি আসেনি, লাল্লুর ফোন সুইচ অফ, কেউ লাল্লুর মাধ্যমে বাবাকে ট্র্যাপ করেছে। পুলিশ স্টেশনে আবার তাদের তিনজনকে বের করা হয়। কনস্টেবল কুমারকে কামারাজের কাছে ক্ষমা চাইতে বলে। কুমারের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তখন বাবু আর দাস তাকে বলে, আমরা নির্দোষ, এটা বললে তারা আমাদেরকে ছেড়ে দেবে। কিন্তু কুমারের মুখ দিয়ে তো কোনো কথা বের হচ্ছে না। অনেক চেষ্টা করে অবশেষে কুমার বলে, আমরা নির্দোষ, কিন্তু ভুলবশত সে বলে ফেলে, আমাদের ক্ষমা করে দিন। এইটা শুনে কামারাজ তাদেরকে আবারও মারতে শুরু করে। তখন দাস ও তাদের সাথে ফাইট করতে শুরু করে। তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বাইরে আসে, আর বাইরে পুলিশ তাদের গাড়িও বাজেয়াপ্ত করেছিল, তাই ওই গাড়ি নিয়েই তারা পালিয়ে যায়। নেক্সট দিনে কামারাজ ববিকে কল করে জানায়, তোমার বাবার নাম্বার ট্র্যাক করেছি, একটা নাম্বার এখনো চালু আছে, আমি সেখানে যাচ্ছি আর তোমাকেও লোকেশন পাঠাচ্ছি। দাস রেড্ডিকে কল করে আর রেড্ডি তাকে বলে, আমি কুকুরের মতো অপেক্ষা করছি তোমার টাকা নিয়ে, তুমি কি করছো, তোর ফোন বন্ধ কেন? দাস বলে, একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা শুনে রেড্ডি উত্তেজিত হয়ে বলে, কি অ্যাক্সিডেন্ট? পান্ডার মাথা সেফ আছে তো? দাস বলে, সব ঠিক আছে, আমি মাথা নিয়ে 2টার দিকে আসবো। রেড্ডি বলে, আমি কোথায় আসবো? দাস বলে, ওল্ড হারবারে। রেড্ডি এতে রাজি হয়ে যায়। কুমার দাসকে বলে, আমাদের কাছে তো বডিটা নেই, তাহলে তুমি তাকে কেন আসতে বললে, তোমার প্ল্যান কি? দাস বলে, তারা হয়তো বাড়ি থেকে বডি নিয়ে এতক্ষণে বেরিয়ে গেছে। বাবু বলে, আমরা বডি তাদের থেকে কিভাবে নেব? দাস বলে, চলো বলছি। এইদিকে ববি 2জন লোককে এনেছিল, কারণ তাদের কাছে পান্ডের ফোন ছিল। ববি জিজ্ঞেস করে, এই ফোন কোথায় পেলে? তাদের মধ্যে একজন বলে, রাতের বেলা একটা ফাঁকা গাড়ি পেয়ে চুরি করেছিলাম, সেই গাড়িতেই ওই ফোন পেয়েছি, আমি সেটা নিয়ে আমার সিম সেই ফোনে ঢুকিয়েছিলাম। ববি তাকে জিজ্ঞেস করে, গাড়িটি কোথায়? তখন তার পাশের লোকটি বলে, আমরা সেই গাড়ি পেয়ে বিক্রি করে দিয়েছি। ওই লোকটি এই গাড়িটি রিতার কাছে বিক্রি করেছিল, এর মানে রিতা পান্ডের গাড়িতে করেই তার লাশ নিয়ে গেছে। পুলিশ কামারাজকে জানায়, ফোনের রেকর্ড লিস্টের মাধ্যমে জানা গেছে যে ওই ফোন থেকে পান্ডের লাল্লুর সাথে 2 ঘন্টা 7 মিনিট কথা বলেছে। এরপর 40 মিনিট পর ওই ফোন অফ হয়ে গিয়েছে, আর এই ফোন অন হয়নি। ববি ওই লোকটিকে জিজ্ঞেস করে, গাড়িটি এখন কোথায়? লোকটি বলে, এখন কাস্টমারের কাছে আছে। কামারাজ জিজ্ঞেস করে, কাস্টমারের নাম কি? তখন ওই লোকটি বলে, রিতা, সে রেস্টুরেন্টে কাজ করে। কামারাজ এই নাম শুনে অবাক হয়ে যায়, কারণ সে রিতাকে চিনত। রিতাই তাকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করেছিল। কামারাজ রিতার থেকে প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ পেয়ে যায়। কামারাজ ববিকে বলে, আমি চিনি মেয়েটিকে, আপনি লাল্লুর বাড়িতে যান, আমরা লাল্লুকে পেলেই আপনার বাবাকে জানাবো। ববি তখন ওই 2জনকে গুলি করে মেরে ফেলে। এরপর লাল্লুকে খুঁজতে গাড়ি নিয়ে বের হয়ে যায়। একদিকে দাস, কুমার আর বাবু রিতার গাড়ি খুঁজছিল, আরেকদিকে রেড্ডি বডির জন্য অপেক্ষা করছিল। আর এইদিকে ববি বের হয়েছিল লাল্লুকে খুঁজতে। রাস্তায় রিতার গাড়ি পেট্রোল শেষ হয়ে যায়, তাই সে একটি পাম্পে গিয়ে পেট্রোল ভরে নেয়। তখন পান্ডের ছোট ছেলে চিতা এসে রিতার গাড়িকে ধাক্কা দেয়। এতে রিতা অনেক রেগে যায়, কিন্তু রিতা তাকে বলে যে এটা পান্ডের ছেলে। এটা শুনে তার মা ভয় পেয়ে যায় আর চিতার কাছে ক্ষমা চায়। রেড্ডি পান্ডের মাথার জন্য অপেক্ষা করছিল। রেড্ডি দাসকে কল করে বলে, 2 বছর পর আমি আবার পন্ডিচেরিতে পা রেখেছি, আমি তার মাথা নাড়িয়ে যাব না। দাস বলে, আমি আজ 2টার দিকে আপনাকে মাথাটা দিয়ে দিব, আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় চলে আসবেন। রেড্ডি বলে, ঠিক আছে। চিতা আর ববি লোকজন নিয়ে লাল্লুর বাড়িতে যায়, কিন্তু আশেপাশের লোক জানায় যে লাল্লু এখান থেকে হায়দ্রাবাদ চলে গেছে। ববি লাল্লুর বাড়ি চেক করতে তালা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু তারা এখানে কিছুই পায় না। কামারাজ রিতার রেস্টুরেন্টে তার খোঁজ নিতে যায়, কিন্তু রিতা সেখানে ছিল না। সেখানকার একটি মহিলা রিতার অ্যাড্রেস কামারাজকে দিয়ে দেয়। এইদিকে রিতা তার গাড়ি নিয়ে জঙ্গলে চলে আসে। এরপর তারা সবাই হাতে গ্লাভস পরে নেয়, যাতে তাদের আঙ্গুলের ছাপ কোনোভাবেই ধরা না পড়ে। রিতা গাড়ির ডিগি খুলতে যায়, কিন্তু ডিগির লক সে কোনোভাবেই খুলতে পারে না। চিতা তাদের গাড়িতে ধাক্কা দেওয়ার কারণে তাদের গাড়ির লক নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে সেটা কোনোভাবেই খোলা যায় না। রিতার ছোট বোন রিতা বলে, আমাকে কলেজে ড্রপ করে দাও, সেখানে কোনো না কোনো মেকানিক পাওয়া যাবে, সেখানে এটা ফিক্স করা যাবে। রিয়া বলে, মেকানিক শপে গেলে আমরা ধরা পড়ে যাব। রিতা বলে, কিছুই হবে না, বডি ভেতরেই আছে, এইটা আমি সামলে নেব। এরপর রিতা সবাইকে নিয়ে রিনার কলেজে যায়। সেখানে রিতা রিনাকে ড্রপ করে গাড়ির মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক লক খুলে ডিকি খুলতেই যাচ্ছিল, তখন রিতা এসে সেটা আটকে ফেলে, যার ফলে ওই মেকানিক কিছু দেখতে পায় না। এরপর গাড়ির ডিকি দড়ি দিয়ে বেঁধে গাড়ি সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। কুমার আর বাবু রিনার কলেজে ঢুকে সেখানে বডি খুঁজতে থাকে, কিন্তু সেখানেও তারা কিছুই খুঁজে পায় না। কুমার, দাস আর বাবু গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে কামারাজ রিতার বাড়িতে আসে। রিতার বাড়িতে তালা ছিল, আর একজন কনস্টেবল বলে, আজ রিতার বোনের এক্সাম, তাই সবাই হয়তো পন্ডিচেরি ইউনিভার্সিটিতে গেছে। কামারাজ তখন চলে যায়, আর রেড্ডি আবারও দাসকে ফোন করলে দাস ট্রাফিক জ্যামের অজুহাত দেয়।
কামারাজ রিনার কলেজের সামনে দাঁড়িয়েছিল কারণ সে জানে রিতা নিশ্চিত তাকে নিতে আসবে। আর তখন সে রিতাকে অ্যারেস্ট করবে যখন তার কনস্টেবল এসে বলে সে এক্সাম হলে আছে আর রিতা তার ফ্যামিলি অন্য কোথাও আছে। কামারাজ ববিকে কল করে বলে আপনি যে নাম্বার দিয়েছিলেন সেটা ট্র্যাক করেছি। এরপর কামারাজ সেখান থেকে চলে যায়। ববি এদিকে রিতার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু রিতার বাড়িতে তালা লাগানো ছিল, তাই সেও চলে যায়। ববি রাস্তা ব্লক করে এক জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেখানে একটি ছেলে বাইক নিয়ে আসে আর রাস্তা ব্লক করে রাখার জন্য কিছু কথা শোনায়, যার ফলে ববি অনেক রেগে যায়। লাল্লুকে খুঁজে না পেয়ে এমনিতেই তার মাথা গরম ছিল, তাই সে রাগে ওই ছেলেটিকে মেরেই ফেলে। তখন ছেলেটির ফোন বাজতে শুরু করে। ফোনের রিংটোন শুনে চিতা বলে লাল্লু বাবাকে যে মেয়ে রিলস পাঠাতো সেই রিলসে এই মিউজিক বাজত। লাল্লুর এক লোক বলে যদি আমরা ওই মেয়েটিকে পেয়ে যাই তাহলে লাল্লুকেও পাবো। রিতা রাস্তায় সিগন্যালে পড়ে যায় কারণ তাদেরকে থামতে হয়। তখন সেখান দিয়েই রিয়ার হাজব্যান্ড বাইক নিয়ে যাচ্ছিল। তাদেরকে গাড়িতে দেখে রিতার গাড়িতে উঠে বসে সে আর বলে তোমরা গাড়ি নিয়ে চিল করছো। রিয়া বলে আমরা এই গাড়ি তোমার জন্য কিনেছি। এটা শুনে রিয়ার হাজব্যান্ড অনেক খুশি হয়, কিন্তু রিতা আর তার মা অনেক চিন্তায় পড়ে যায়। গত রাতের কোনো কিছুই রিয়ার হাজব্যান্ডের মনে ছিল না। সে রিতার মাকে বলে গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি যেখানে আপনি আমার মুখ ভেঙে দিচ্ছেন। সকালে আমার মুখ অনেক ব্যথাও হয়ে আছে, জানি না কেন। এসব শুনে রিতার মা চুপ করে থাকে, কারণ এটা তো সত্যিই ছিল। রিতা রিয়ার হাজব্যান্ডকে গাড়ি থেকে নেমে যেতে বলে, কিন্তু সে বলে আমার গাড়ি থেকে আমি নামবো না। তখন রিতার মা বলে আমার বুক ব্যথা করছে, মনে হয় হার্ট অ্যাটাক হবে। এটা শুনে তারা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। তখন রিতার তার মা প্ল্যান করে রিয়ার হাজব্যান্ডকে ডক্টরের কাছে দিয়ে বলে সে ড্রাঙ্ক আছে আর তার ট্রিটমেন্ট করতে হবে। এরপর তারা হসপিটাল থেকে চলে যায়। ববি চিতার কথা অনুযায়ী ফোনের ওইসব গানের রিলস চেক করতে থাকে, কিন্তু সেইখানে ওই মেয়েটির রিলস ছিল না, যার ফলে ববি চিতার ওপর অনেক রেগে যায় আর বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে যায়। তখন ওই মেয়েটির রিলস আসে। চিতা এটা দেখে বলে এসে গেছে, এটাই সেই মেয়ে। ববি তখন ওই রিলস দেখে। ববির সাথে লোকটি বলে এই মেয়েটির নাম সোনিয়া, সে সাইক্লোন বাবুর কন্ট্রাক্টে কাজ করে। আমরা সাইক্লোন বাবুকে ধরতে পারলে সোনিয়ার কাছে পৌঁছাতে পারবো। রেড্ডি আবার দাসকে ফোন করে বলে 1 ঘন্টা ধরে 5 কোটি টাকা নিয়ে বসে আছি, এত দেরি কেন? দাস বলে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তো তার জন্য দেরি হচ্ছে। তখন দাস পাশ দিয়ে রিতার গাড়িকে পাস করতে দেখে। দাস ফোন কেটে দিয়ে রিতার গাড়ির পিছু করতে থাকে। দাস স্পিডে গাড়ি চালিয়ে রিতার গাড়ি আটকায় আবিতা তাদেরকে চিনতে পারে না। দাস গাড়ি থেকে নামতে যাচ্ছিল, তখন কামারাজ গাড়ি নিয়ে সেখানে আসে। সে রিতাকে ধরার জন্য গাড়ি থেকে নামে। পুলিশ দেখে দাস তাদের গাড়ির গ্লাস আটকে ফেলে। রিতা গাড়ি থেকে নেমে কামারাজের সামনে আসে। রিতা বলে আপনি কেন আমাদেরকে অ্যারেস্ট করতে চাইছেন? কামারাজ বলে কারণ তোমরা এই গাড়ি চুরি করেছো। এই গাড়িটা পন্ডিচেরিয়ার ড্রন ড্রাকুলা পান্ডের। এটা শুনে তারা সবাই তো অনেক অবাক, কারণ ড্রাকুলা পান্ডের গাড়িতে তারই লাশ দিয়ে যাচ্ছে। রিতা কামারাজকে বলে আমরা গাড়ি চুরি করিনি, আজকে সকালে আমার বোনের হাজব্যান্ডের জন্য আমরা এটা কিনেছি। এটা শুনে কুমার দাসকে বলে এই মেয়েটি পান্ডের বডি সরানোর জন্য পান্ডের গাড়ি কিনেছে। কামারাজ তাকে অ্যারেস্ট করতে যায়। তখন রিতা বলে আপনি প্রুফ করতে পারবো যে আমি এটা কিনেছি আজকেই। কিন্তু কামারাজ তো তার প্রতিশোধ নিতে চাইছিল, তাই সে রিতার কোনো কথা না শুনে রিতাকে অ্যারেস্ট করে, সাথে তার গাড়িও নিয়ে যায়। দাসকুমারকে বলে এই গাড়িতে নিশ্চয়ই পান্ডের বডি আছে, এই গাড়ি ফলো করো। এইদিকে ববি সাইক্লোন বাবুর কাছে যায় সোনিয়ার ব্যাপারে জানার জন্য। সাইক্লোন বাবু বলে লাল্লু আর আমার মধ্যে সোনিয়াকে নিয়ে চুক্তি হয়েছে। সোনিয়া আমার সাথে কাজ করত। লাল্লু আমার থেকে সোনিয়াকে নিয়ে গেছে আর তাকে অনেক টাকা দিয়েছে। এখন আমাদের যোগাযোগ নেই। চিতা তাকে বলে লাল্লুকে আবার কল করে তার সাথে বন্ধুত্ব করে নাও। তখন সাইক্লোন বাবু লাল্লুর ফোনে কল করে, কিন্তু লাল্লুর ফোন বন্ধ ছিল। ববি সাইক্লোন বাবুকে লাল্লুর নাম্বার ট্র্যাক করতে বলে। আর কিছু জানা গেলে ববির গুন্ডা পনরাজকে জানাতে বলে। এরপর ববি সেখান থেকে চলে যায়। ববি চলে গেলে সাইক্লোন বাবু তখন সোনিয়ার নাম্বারে ফোন করে। সোনিয়া লাল্লুর সাথে ছিল আর সাইক্লোন বাবু সোনিয়াকে কল করে বলে তুমি কোথায়? সোনিয়া বলে কেন? তোমার ভয়েস শুনে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত, কি হয়েছে? সাইক্লোন বাবু সোনিয়াকে বলে ড্রাকুলা ববি তোমাদেরকে খুঁজতে সেখানে যাচ্ছে। সোনিয়া এটা লাল্লুকে জানায়। লাল্লু ফোন লাউডে দিতে বলে আর সাইক্লোন বাবু লাল্লুকে বলে ববি তোমাদেরকে খুঁজছে। লাল্লু বলে তেমন কিছুই না। সাইক্লোন বাবু বলে ববি এসে আমাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, যদি আমি কিছু জানতে পারি তাহলে তাকে জানাতে বলেছে। লাল্লু বলে নেক্সট টাইম সে জিজ্ঞেস করলে বলো জানো না কিছু। সাইক্লোন বাবু বলে আমি সব সামলে নেব, কিন্তু তোমরা কোথায়? লাল্লু বলে আমরা হায়দ্রাবাদে আছি, আমরা কাল নেপাল চলে যাব। সাইক্লোন বলে আমাকে আর ফোন করো না। সাইক্লোন ফোন রাখার পর পেছনে ঘুরে দেখে চিতা দাঁড়িয়ে আছে। ববি সাইক্লোন বাবুকে সন্দেহ করেছিল, তাই চিতাকে তার উপর নজর রাখতে পাঠিয়েছিল, যার ফলে সাইক্লোন বাবু ধরা পড়ে যায়। ববি তখন তাকে তুলে নিয়ে যায় আর তার ফোন থেকে লাল্লুকে কল করে। লাল্লু তখন তার ফোন রিসিভ করে। লাল্লু সাইক্লোনের ফোনে ববির গলা পেয়ে ভয় পেয়ে যায়। ববি লাল্লুকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায়? তুমি আর তোমার গ্যাং তার সাথে কি করেছো? লাল্লু ভয় পেয়ে বলে আমি কিছুই করিনি। ববি বলে আমার বাবা কোথায়? লাল্লু বলে আমি বলছি, 4টি লোক আমার বাড়িতে এসে আমার পেটে বন্দুক ধরে আমাকে হুমকি দিয়ে তোমার বাবাকে আমার বাড়ি থেকে তুলে নিয়েছে।
কিন্তু তোমার বাবা ভুল রাস্তায় ঢুকে ভুল বাড়িতে ঢুকে পড়েছে। তারা আমাকে খুঁজছে, তাই আমি পালিয়ে এসেছি। ববি জিজ্ঞেস করে, তুমি কি জানো তারা কারা? লাল্লু বলে, না। ববি বলে, আমি জানি না তুমি কোথায়, কিন্তু 10 মিনিটের মধ্যে আমার কাছে আসবে। লাল্লু বলে, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। এইটা বলে লাল্লু ফোন কেটে ফোনের সুইচ অফ করে দেয়। তখন ববি সাইক্লোন বাবুকে গুলি করে মেরে ফেলে। এদিকে পুলিশ স্টেশনে কামারাজ রিতার ভিডিও বানাচ্ছিল, ঠিক যেইভাবে রিতা তার ভিডিও বানিয়েছিল। কামারাজ বলে, এই ভিডিও যদি আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবে। রিতার মা বলে, স্যার, আমি মানছি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু আপনার এভাবে প্রতিশোধ নেওয়া ঠিক নয়। কামারাজ বলে, আমি এসব করতেই পারি যাতে নেক্সট টাইম সে এমন রিস্ক না নেয়। আমি অনেক খারাপ পুলিশ। কামারাজ কনস্টেবলকে তাদের গাড়ি চুরির জন্য FIR লিখতে বলে। কামারাজ সাথে বেআইনি অস্ত্র পাচার আর ড্রাগ পাচারের অ্যালিগেশন অ্যাড করে। রিতা কামারাজকে বলে, স্যার, FIR লিখবেন না, আমরা নিজেদের মধ্যে এসব মিটিয়ে নিই। কামারাজ তখন তাদেরকে আলাদা একটি জায়গায় কথা বলার জন্য নিয়ে যায়। দাস পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। কামারাজ রিতার কাছে 50 লাখ টাকা ডিমান্ড করে, কিন্তু রিতা বলে, আমাদের কাছে এত টাকা নেই। আপনি আমাদেরকে 1 সপ্তাহ সময় দিলে আমরা 5 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিতে পারবো। কিন্তু কামারাজ বলে, 50 লাখ টাকার 1 টাকাও কম হবে না। তুমি যদি এটা না পারো তাহলে আরো একটা ডিল আছে। তুমি, তোমার মা, তোমার বোন সবাই সুন্দরী, তোমরা সহজেই টাকা রোজগার করতে পারবে। তোমরা 3জন যদি 2 মাসের কন্ট্রাক্টে কাজ করো তাহলে ইজিলি 7 লাখ টাকা ইনকাম করতে পারবে। তখন রিতার মা এসে বলে, এসব আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি অনেক কষ্টে রান্নার কাজ করে তাদেরকে বড় করেছি। রিতা নির্দোষ, তাকে ছেড়ে দিন, তার হয়ে আমি ক্ষমা চাইছি। রিতার মা হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে। এইটা রিতার একদমই ভালো লাগে না। কামারাজ রিতার মাকে অপমান করে, আর রিতার মা পায়ে ধরতে গেলে কামারাজ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিতা রেগে গিয়ে কামারাজকে বলে, কতবার বলেছি এই গাড়ি আমরা কিনেছি, আমাদের কাছে প্রমাণ আছে। কামারাজ তখন রেগে রিতার FIR লিখতে চলে যায়। এক লোক ফগিং মেশিন দিয়ে পুলিশ স্টেশনে ঢোকে আর সেখানে ধোঁয়া ছড়াতে থাকে। রিতা তখন এটা দেখে একটা প্ল্যান করে। কনস্টেবল রিতার গাড়ির চাবি কামারাজের দিকে ছুড়ে দেয়। তখন রিতা সেটা নিয়ে নেয় আর ওই লোকের হাত থেকে ফগিং মেশিন নিয়ে ধোঁয়া ছড়াতে থাকে। আর তার মা আর রিয়া সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়তে থাকে। ধোঁয়ার কারণে কেউই কিছু দেখতে পাচ্ছিল না। রিতা সেই সুযোগে তার ফ্যামিলিকে নিয়ে তাদের গাড়িতে উঠে পালিয়ে যায়। কামারাজ আর সব পুলিশ তার পেছনেই যায়। দাস রিতার গাড়ি ফলো করতে থাকে আর রিতা এটা দেখতে পায়। দাস রিতাকে গাড়ি থামাতে বলছিল, কিন্তু রিতা তাদেরকে দেখে স্পিড আরো বাড়িয়ে দেয়। অনেকক্ষণ ধরে তাদের লম্বা রেস চলে। রিতা কোনোভাবে পালিয়ে একটা জনশূন্য জায়গায় গাড়ি নিয়ে আসে। রিতা বলে, কলেজের পেছনের জঙ্গল এখন আমাদের জন্য রিস্কি, তাই এখানেই বডিটা ফেলতে হবে। রিয়া বলে, আমরা যদি ধরা পড়ে যাই? রিতা বলে, এইখানে কেউ নেই, নির্জন জায়গা এটা। তখন দাস গাড়ি নিয়ে তাদের কাছে চলে আসে। রিতা আর তার ফ্যামিলি তখন গাড়ি থেকে নামে। রিতার মা দাসকে বলে, আপনারা আমাদেরকে ফলো করছেন কেন? আমরা আপনাদেরকে চিনি না। আমাদের কাছে 2500 টাকা আছে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুমার এটা শুনে বলে, আপনি কি ভাবছেন আমরা এখানে আপনাকে লুট করতে এসেছি? দাস বাবুকে গাড়ির ডিগি খুলতে বলে, কিন্তু রিতা তাকে বাধা দেয়। দাস বলে, আমরা জানি পান্ডে আপনাদের বাড়িতে মারা গিয়েছে আর তার লাশ এই গাড়ির ডিগিতে আছে। আমরা এই লাশটা চাই। গত রাতে তার লাশ আপনাদের বাড়ি থেকেই চুরি করতে চেয়েছিলাম। এটা শুনে রিতার মা বলে, কাল রাতেই বাড়িতে এসে লাশ নিয়ে যেতেন, তাহলে আমাদের গাড়িটি কিনতেও হতো না আর পুলিশের ঝামেলায়ও পড়তে হতো না। রিতার মা তাকে লাশ নিয়ে যেতে বলে। দাস গাড়ির ডিগি খুলতেই দেখে সেখানে কোনো লাশ নেই। এইটা দেখে রিতাও অনেক অবাক হয়, তারা কেউই জানে না লাশ কোথায়। এদিকে আমরা দেখি ওই লাশটি সোনিয়া আর লাল্লু তাদের গাড়িতে করে নিয়ে গেছে। এইখানে দেখানো হয় সোনিয়া আর লাল্লু হায়দ্রাবাদ যায়নি, তারা শুরু থেকেই রিতার গাড়িকে ফলো করছিল। রিতার গাড়ি যখন কলেজে থেমেছিল সেই সুযোগে তারা ওই বডিটি নামিয়ে নিয়েছে। লাল্লু রেড্ডিকে কল করে নিজেকে মিস্টার ওয়াই পরিচয় দিয়ে বলে, আমার কাছে পান্ডের বডি আছে। রেড্ডি রেগে বলে, কিছুক্ষণ আগেই এক্স কল করেছিল, তুমি আবার কে? রেড্ডি অনেক কনফিউজ হয়ে যায়। লাল্লু রেড্ডিকে একটা লোকেশন পাঠিয়ে সেখানে টাকা নিয়ে আসতে বলে। এদিকে দাস রিতাকে বলে, আমার যে কোনো মূল্যে ওই বডি চাই, ওই বডির ওপর 5 কোটি টাকা নির্ভর করছে। রেড্ডি তখন দাসকে কল করে বলে, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তুমি আমাকে কলেজের পাশে আসতে বলেছো, আর এখন মিস্টার ওয়াই নামে একজন কল করে বলছে তার কাছে পান্ডের মাথা আছে। দাস তখন বুঝতে পারে ওই বডিটি লাল্লুর কাছে আসে। দাস তখন রিতাকে রেড্ডির নাম্বার দিয়ে বলে, পান্ডে কিভাবে মারা গেছে এক্সপ্লেন করে এই নাম্বারে পাঠান, যাতে সে বিশ্বাস করে বডিটা আমাদের কাছে আছে। রিতা তখন ওই নাম্বারে ডায়াল করে, রেড্ডিকে সব এক্সপ্লেন করে রেড্ডি থেকে তারা লাল্লুর লোকেশন পায়। রিতা ওই লোকেশন দাসকে দিয়ে দেয় আর বাড়ি ফিরতে চায়, কিন্তু দাস বলে, এই লোকেশন তো ফেকও হতে পারে। যতক্ষণ না ওই বডি আর লাল্লুকে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনারা কেউ যেতে পারবেন না। দাস তাদেরকে ধরে নিয়ে যায়। ববি রিতার বাড়িতে যায় আর সেখানে বার্থডে পার্টি সাজসজ্জা চলছিল। ববি রিতার বাড়ি সার্চ করে আর ববির লোকেরা তাকে জানায় যে একটা মহিলা 3 মেয়ের সাথে এখানে থাকতো। তার বড় মেয়ের বাচ্চার জন্মদিন ছিল কাল।
আজ ছোট মেয়ের পরীক্ষা, তাই তারা সবাই ভার্সিটিতে গেছে। তারা তাদের ফোন নম্বরও কালেক্ট করেছিল, কিন্তু তাদের সবার ফোন বন্ধ ছিল। ববি তাদেরকে ধরার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লাল্লু রেড্ডিকে বিশ্বাস করানোর জন্য পান্ডের লাশের ছবি পাঠায়। রেড্ডি তখন লাল্লুর দেওয়া লোকেশনে আসতে থাকে, আর লাল্লুও বডি নিয়ে যেতে থাকে। তখন তার গাড়ির সামনে দাস আসে। দাস এসে লাল্লু আর সোনিয়াকে মেরে ফেলে আর ওই বডি নিয়ে চলে যায়। রিতার তার ফ্যামিলিকে কুমার পাহারা দিচ্ছিল। দাস আর কুমার ওই লাশ আনতে গেছে। বাবু দাসকে ফোন করে জিজ্ঞেস করে, বডি কি পেয়েছো? দাস বলে, হ্যাঁ। বাবু বলে, তাহলে কি তাদেরকে ছেড়ে দেব? দাস তাকে মানা করে বলে, ববি জানে পান্ডে তাদের বাড়িতে গিয়েছে। এখন বাড়ি গেলে ববি আমাদের ব্যাপারে জেনে যাবে। বাবু বলে, তাহলে আমরা এদেরকে কি করব? দাস বলে, তাদেরকে যেতে দিও না, আমি এসে হ্যান্ডেল করব। দাস রেড্ডিকে কল করে বলে দেয় যে বডি তার কাছে আছে। এতে রেড্ডি অনেক কনফিউজ হয়। দাস রেড্ডিকে লোকেশন পাঠিয়ে দেয়, আর রেড্ডি ফোন রাখার পর তার ড্রাইভারকে বলে তারা আমাকে কনফিউজ করছে। দাস ফিরে এলেরই তার মা বলে, এখন আমরা বাড়ি যেতে পারবো। দাস বলে, লাল্লু বলে দিয়েছে যে পান্ডে আপনাদের বাড়িতে গিয়েছিল, ববি এখন আপনাদের বাড়িতে আছে। আমি যদি আপনাদেরকে জীবিত অবস্থায় বাড়িতে যেতে দেই, তাহলে ববি আপনাদেরকে ধরে ফেলবে আর আমাদেরকে খুঁজে বের করবে। কুমার তখন তাদেরকে মারার জন্য বন্দুক ধরে। কুমার তাদেরকে মারতেই যাচ্ছিল, তখন পেছন থেকে বাবু তাকে গুলি করে মেরে ফেলে। এইটা দেখে দাস অবাক হয়ে যায়। বাবু তখন দাসকে মারার জন্য এগোয়, আর রিতা তখন স্মাইল করে। এইখানে জানা যায় যে বাবু রিতাকে পছন্দ করত। পুলিশ যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল, বাবু তখন কষ্ট পেয়েছিল। রিতার প্রতি বাবুর দুর্বলতা রিতা নোটিস করেছিল, তাই রিতা এটার সুযোগ নিয়েছে আর বাবুকে ব্রেন ওয়াশ করে দাস আর কুমারকে সরানোর জন্য উৎসাহিত করেছে। যার কারণে বাবু কুমার আর দাসকে মারতে আসে। দাসের দিকে বন্দুক ধরলে দাস তাকে বলে, কি করছিস? এরা তোকে বোকা বানাচ্ছে। রিতাও তখন বাবুকে ম্যানিপুলেট করতে থাকে, যার ফলে বাবু দাসকেও গুলি করে মেরে ফেলে। রিতা এরপর বাবুর মাথায় আঘাত করে, যার ফলে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার ফোন নিয়ে সে কামরাজকে কল করে বলে, আমি আপনার থেকে পালাইনি, আপনি আমার থেকে 50 লাখ টাকা চেয়েছেন, আমি একটি লোকেশন পাঠাচ্ছি, সেখানে আসুন, আমার কাছে 5 কোটি টাকা আছে। এটা শুনে কামরাজ রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর কামরাজ সেখানে আসে। সেখানে দাস আর কুমারের লাশ দেখে সে অনেক অবাক হয়। রিতা তখন বলে, আপনি তো এমনিতে অবাক হয়ে গেছেন, এই ট্রলিটা খুলুন। কামরাজ ওই ট্রলিটা খুলে ভেতরে পান্ডের লাশ দেখে, আর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কামরাজ রিতাকে জিজ্ঞেস করে, কে তাকে মেরেছে? রিতা কুমার, দাস আর বাবুকে দেখিয়ে বলে, এরা রেড্ডি নামের একটি লোককে পান্ডেকে মারার জন্য হায়ার করেছিল, কিন্তু পান্ডে অ্যাক্সিডেন্টলি আমার বাড়িতে ঢুকে পড়ে। তখন তারা তাকে খুঁজে পায়, আর তখন সেখানে তারা তাকে মেরে ফেলে, আর আমার গাড়িতে করে বডি রেড্ডিকে ডেলিভারি করার জন্য ফোর্স করে। আমি সেখান থেকে পালিয়ে আপনার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু বডি নিয়ে ধরা পড়তে চাইনি, তাই পালিয়েছিলাম। কামারাজ জিজ্ঞেস করে, তারা কিভাবে মারা গেল? রিতা বলে, রেড্ডির 5 কোটি টাকা নিয়ে তারা একে অপরের সাথে ফাইট করে মারা গেছে। তারা আমাকেও মারার চেষ্টা করছিল। রিতা বাবুকে দেখিয়ে বলে, তাকে অ্যারেস্ট করুন। কামারাজ বলে, তোমার ফ্যামিলি কোথায়? রিতা বলে, বাড়িতে চলে গেছে। রিতা আরও বলে, রেড্ডি 5 কোটি টাকা নিয়ে আসছে, তাই আমি আপনাকে এখানে ডেকেছি, আর আপনি টাকা নিয়ে আমাকে ক্ষমা করে দিন। রিতা কামারাজকে এভাবে ভুলভাল বোঝায়। কামারাজও তখন 5 কোটি টাকার লোভে পড়ে রিতার থেকে রেড্ডির নাম্বার নিয়ে তাকে কল করে বলে, আমার কাছে পান্ডের বডি আছে, তুমি টাকা নিয়ে এটা নিয়ে যাও। রেড্ডি এতে আরো কনফিউজ হয়ে যায় আর বলে, এক্স ওয়াই এতক্ষণ কল করেছে, এখন আপনি কি জেড? রেড্ডি একদম পাগল হয়ে যায়। সে বলে, আমার কোনো মাথা বা কোনো বডি চাই না, এত নাম, এত কল, এত কনফিউশন আমি আর নিতে পারছি না, আমি আর প্রতিশোধই দিতে চাই না, আমাকে একা ছেড়ে দাও। কামারাজ বলে, টেনশন করছো কেন তুমি? চাইলে আমি তোমাকে ভিডিও পাঠাতে পারি। রেড্ডি বলে, এই আমি লাস্ট ভরসা করছি। এরপর কামারাজ তাকে লোকেশন পাঠিয়ে সেখানে টাকা নিয়ে আসতে বলে। ফোন রাখার পর কামারাজ বাবুকেও গুলি করে মেরে ফেলে। তখন সেখানে গাড়ি নিয়ে ববি আসে। ববির গাড়ি থেকে রিতার ছোট বোন রিনাও নামে। এইটা দেখে রিতা স্মাইল করে আর বলে, এইসব আসলে রিতারই প্ল্যান। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিতা রিনাকে মেসেজ করে তার লোকেশন পাঠিয়ে বলেছিল যে কলেজ থেকে সে বাইরে বের হলে ববির লোকেরা তাকে ধরে ফেলবে। তখন সে যেন প্ল্যান অনুযায়ী তাদেরকে এই লোকেশনে নিয়ে আসে। রিতার প্ল্যান অনুযায়ী রিতা ববিকে এই জায়গায় নিয়ে আসে। ববিকে দেখে কামারাজ তো অনেক অবাক। কামারাজ ববিকে বলে, এই মেয়েটি তোমার বাবার গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি তাকে অ্যারেস্ট করেছি। তখন রিতাও ববিকে বলতে থাকে যে সে মিথ্যা বলছে, আপনি এই লোকের ট্রলি খুলুন, তাহলে সত্যি জানতে পারবেন। ববির লোকেরা ট্রলি খুলে সেখানে তার বাবার লাশ দেখতে পায়। এটা দেখে ববির লোকেরা কাঁদতে শুরু করে। ববি তখন তাদেরকে থামিয়ে বলে, একজনই আমার বাবাকে মারার অর্ডার দিতে পারে, তার মারা যাওয়ার পরই আমরা কাঁদব। কামারাজ সব ঘটনা ববিকে বলতে থাকে। রিতা তখন ববিকে বলে যে কামারাজ মিথ্যা বলছে, সেও ওই লোকদের সঙ্গে মিলে আপনার বাবাকে মেরেছে। তাকে রিতা আরো বলে যে রেড্ডি নামের একজনের সাথে তারা ডিল করেছে 5 কোটি টাকা, তারা আমার মা আর বোনকেও আটকে রেখেছে। এইসব শুনে কামারাজ অনেক অবাক হয়। ববির লোকেরা একটি জায়গা থেকে রিতার মা আর বোনকে বের করে নিয়ে আসে।
রিতা ববিকে কামারাজের ফোন চেক করতে বলে। ববি ফোন চেক করে দেখে কামারাজ সত্যিই রেড্ডিকে লোকেশন পাঠিয়েছে। কামারাজ বলতে থাকে সে মিথ্যা বলছে। তখন ববি বলে, কে মিথ্যা বলছে এটা জানতে পারবো। ববি রিতাকে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো কি হয়েছে। রিতা তখন নির্ভয়ে মিথ্যা বলে, এদের তিনজনকে রেড্ডি পাঠিয়েছে পান্ডাকে মারার জন্য। লাল্লুকে তারা ইউজ করেছিল, কিন্তু আপনার বাবা ভুল করে আমাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা সবাই দ্রুত জানতে পেরে যায় যে আপনার বাবা আমাদের বাড়িতে আছে। তারা আমার বাড়িতে এসে আপনার বাবাকে মেরে ফেলে আর লাশ নিয়ে যায়। তারা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়, তাই আমরা কাউকে বলিনি। পরদিন আমরা একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি আমার বোনের হাজবেন্ডের জন্য। আমরা জানতাম না গাড়িটি আপনার বাবার। এই তিনজন আপনার বাবাকে মারার পর তার বডি রেড্ডিকে ডেলিভারি করতে চাইছিল, কিন্তু তারা ধরা পড়ে যায়। আমি তখন আমার বোনের এক্সাম সেন্টারে যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদেরকে গাড়ি চুরির দায়ে অ্যারেস্ট করে। রিতা এখানে কামারাজকে ফাঁসিয়ে বলে সে চালাকি করে আমাদেরকে ফাঁদে ফেলে। এদের তিনজনকে মেরে রেড্ডি থেকে সে 5 কোটি টাকা নিতে চায়। রিতার সব কথাই ববি বিশ্বাস করে আর সাথে সাথে সে কামারাজকে হত্যা করে। এরপর ববি তার বাবাকে বলে, আমি রেড্ডিকে পুড়িয়ে মারবো, তোমার সামনেই মারবো। এরপর রিতা ববিকে বলে, রেড্ডি এখানেই টাকা নিয়ে আসবে, আপনি আপনার গাড়ির ভেতরে গিয়ে বসে থাকুন, আমরা বাড়ি যাই। রিতা তার ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সেখানে চিতা এসে ববিকে বলে তারা মিথ্যা বলছে, তারা কেউই এই মৃত্যুর সাথে কানেক্টেড না। আমি রিতার বাড়ির কিচেনে বাবার ব্রেসলেট পেয়েছি। চিতা ওই ব্রেসলেট বের করলে রিতা এটা দেখে তার মায়ের দিকে তাকায়। রিতার মা এটা লুকিয়ে রেখেছিল নতুন ফ্রিজ কেনার জন্য। ববি তখন রিতার কাছে গিয়ে তার বোনের কোলের বাচ্চার দিকে বন্দুক ধরে আর বলে, আমার সাথে গেম খেলার সাহস কি করে হলো। রিতার মা বলে, আমার মেয়ে নির্দোষ, আপনার বাবা ড্রিঙ্ক করে আমাদের বাড়িতে এসেছিল, নিজেদেরকে বাঁচানোর জন্য আমি তাকে হিট করেছিলাম। ববি রিতাকে মারতে যাচ্ছিল, তখন রেড্ডি তার লোকজন নিয়ে সেখানে এসে ববির হাতে গুলি করে, যার ফলে ববির হাত থেকে বন্দুকটা পড়ে যায়। রেড্ডি বলে, আমি তোর বাবাকে মারতে লোক পাঠিয়েছি আর এখন আমি তোকে মারবো, তুই আমার ভাইয়ের মাথা কেটেছিলি। এরপর রেড্ডি গুলি করতে শুরু করে আর ববিও বন্দুক তুলে নেয়। এরপর এখানে তো শুরু হয় ধুমধাম ফাইটিং। এই গোলাগুলির মাঝে রিতা তার ফ্যামিলিকে নিয়ে লুকিয়ে পড়ে। এক পর্যায়ে তাদের দুজনেরই গুলি শেষ হয়ে যায়। তারা হাতের রড তুলে নিয়ে মারামারি করতে শুরু করে। রিতা তখন পেছন থেকে এসে ববির মাথায় আঘাত করে, যার ফলে ববি মাটিতে বসে পড়ে। রিতা তখন রেড্ডিকে পান্ডের বন্দুক ছুড়ে দেয়। রেড্ডি ববির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে আর বলে, আমি তোর বাবাকে মেরে রিভেঞ্জ নিয়েছি আর তোকে বোনাস হিসেবে মারলাম। রেড্ডি তাকে মেরে অনেক খুশি। রেড্ডি রিতাকে বলে, আমি জানি না এদের দুজনের সাথে তোমার কি ইস্যু, কিন্তু তুমি আমাকে ববিকে মারতে হেল্প করেছো, তাই তোমাকে ধন্যবাদ। এখানে যা যা হয়েছে এগুলোর সাথে তুমি কানেক্টেড, আমি তোমার সেফটি নিশ্চিত করব। এইটা বলে রেড্ডি চলে যায়। রিতা তখন তাকে ডাক দেয়। রেড্ডি পেছনে খুললে দেখে রিতা তার দিকে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। এইটা দেখে রেড্ডি বলে, বন্দুক কোথায় পেলে? রিতা বলে, তোমার রিভেঞ্জ নেওয়া শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের সময় এসেছে। রেড্ডি বলে, কিসের রিভেঞ্জ? রিতা বলে, কনফিউজ হয়ে গেলে, আমি বলছি মিস্টার জয়পাল রেড্ডি, আপনি প্রভাকরকে চেনেন তো? এইখানে জানা যায় যে 18 বছর আগে রিতার বাবার কাছ থেকে 2 কোটি টাকা নিয়ে প্রতারণা করে যে ব্যক্তি জমি বিক্রি করেছিল সে এই রেড্ডি ছিল, যেটা নিউজ পেপারে ছেপেছিল। আর এইখানে রিতা তার বাবার ছবি দেখায়। রিতা বলে, তোমার কর্মফল কাকতালীয়ভাবে আবারও ফিরে এসেছে। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাস যখন রেড্ডির নাম্বারে রিতাকে ডায়াল করছিল, তখন সেখানে রিতা রেড্ডির ছবি দেখে চিনতে পেরেছিল। রেড্ডিকে মারার জন্য রিতাই দাস কুমার আর বাবুকে ইউজ করেছিল, আর ববির মাধ্যমে সবাইকে মেরেছে। রিতা রেড্ডিকেও ববির মাধ্যমে ট্র্যাপ করেছিল। রেড্ডি ভয় পেয়ে রিতাকে বলে, আমি 5 কোটি টাকা এনেছি, আমি সেটা দিচ্ছি। রিতার মা বলে, ওটা আমাদেরই টাকা আর সেটা এমনিতেই আমরা নিয়ে নেব। রেড্ডি তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। রিতা বলে, আমি আমার বাবাকে চোখের সামনে আত্মহত্যা করতে দেখেছি। আমি তখনও আমার বাবার মৃত্যুর কারণ জানতাম না, কিন্তু 18 বছর পর সময় আমাকে আমার বাবার খুনিকে শাস্তি দেওয়ার সুযোগ দিয়েছে। এরপর সিন কাট হয়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখি রিতা তার ফ্যামিলি 5 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। তখন চিতা তাদের সামনে আসে। রিতা তাকে গুলি করতে যায়, তখন চিতা বলে, তুমি কোনো অন্যায় করনি। রেড্ডি ববি আর আমার বাবাকে মেরেছে, তাই আমিও তাকে মেরে ফেলেছি। এখন আমি এই পন্ডিচেরির ডন। চিতার মাথায় বুদ্ধি একটু কম ছিল, তাই রিতা আর তার ফ্যামিলি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আর এতে চিতাও অনেক খুশি হয়। আর এইখানেই মুভির কাহিনী শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন সিনেম্যাক্স বিডি। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন।